জমান সাহেবের 14 গোষ্ঠী থেকেও কোনো মাদ্রাসায় পড়িনি, তাহলে তারা সদস্য চাই কি করি? আর যারা আসতে চায় আপনি হিসাব করে দেখেন দিন, ওনার কাছে তারা তো নস্যি, অর্থাৎ উনার মাপার মতো থার্মোমিটার তাদের কাছে নাই। বল নিয়ে মব সৃষ্টি করে উনি এসে মাদ্রাসা দখল করেছে। যদি বিএনপির লোকজন ছেলেপিলে এখানে না পড়ে তাহলে তো তারা অভিভাবক হতে পারবে না। ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে আমাদের আওয়ামী লীগের এক নেতা বললেন কি যে কমিটির সদস্য হবে সব আওয়ামী লীগের। এখন খুললে দেখা যাবে বিএনপি হয়তো 20-25 জন, এর বেশি পাওয়া যাবে না অভিভাবক। যেহেতু মাদ্রাসার প্রিন্সিপাল না থাকলে আসলে চলে না, যে কোনো একটা জিনিস একটা সমাধান চাই। এই সমাধানের লক্ষ্যে আমরা 8-2 তারিখে এক মিটিং ডাকি। সেই মিটিং এর মধ্যে এজেন্ডা ছিল অধ্যক্ষ জনাব ফসিয়ার রহমানের পদত্যাগ গ্রহণের ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত থেকে 26,476 টাকা উনি এখনো জমা দেননি, ওনার কাছে রয়ে গেছে। এখানে লিখেছে মাল, এখানে কোন নাম লেখা এখানে লেখা নেই। মাল ওজন 924 কেজির মতো হবে, দাম হবে না 1,10,000। এখানে উনি নিজে লিখেছেন 50,000। প্রত্যেকটা ভাউচার এরকম, যদি আপনারা দেখেন এই কাঠ ক্রয় করেছেন ফসিয়ার রহমান 18,000 টাকা। রান্নাঘরের গ্রিল আয়তো ভাউচার, রান্নাঘরের গ্রিল 50,000। এগুলো 5ই আগস্টের পরে উনি নিজে নিজে এই ভাউচারগুলো তৈরি করেছেন। আমি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম অত্র মাদ্রাসার প্রধান মুহাদ্দিস এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত 2024 সালের 21শে আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে জনাব ফসিয়ার রহমান এখান থেকে পদত্যাগ করে চলে যান। স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন হলো ভাইস প্রিন্সিপাল, এবং উনি ওই তারিখ থেকে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন। 2025 সালের 21শে সেপ্টেম্বর উনি এক পারিবারিক কারণে উনি কারান্তরীণ হন, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও দায়িত্বটা যেহেতু আমি সিনিয়র সেই হিসেবে আমাকে নিতে হয়েছে। যখন উনি চলে যান, উনি যখন কারান্তরীণ হন, আমার পর যখন দায়িত্ব আসেন, তখন উনি কমিটির কার্যক্রম পরিচালনা শুরু করলেন। বাকি শেষ করেছে আমি এই কমিটি করার সময় আমি কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা রাখিনি। চিন্তা করেছি যাদের দ্বারা প্রতিষ্ঠানের উপকার হবে এরকম লোকদেরকে আমি দেখে বেছে নিয়ে আসছি। তার মধ্যে মনে করেন আমাদের কমিটির স্তর আছে 3 জন অভিভাবক সদস্য, 3 জন টিআর সদস্য, আর 3 জন বিদ্যুৎসাহী সদস্য, তো এবং প্রিজাইডিং অফিসার ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার। আমি এখানে যত কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে যা যা করা দরকার, এখানে কোনো গোপনীয়তা করা হয়নি, কারণ অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে উনি গোপন করিয়ে ওনার দলীয় লোকদেরকে উনি বসে আছেন। আমি এখানে সর্বপ্রথম যে বিদ্যুৎসাহী যারা হবেন এ ব্যাপারে আমি প্রথম চিন্তা করেছি যে এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছিলেন, আমি এই 27 বছর এই প্রতিষ্ঠান আশা করে দেখেছি তারা উপেক্ষিত এই প্রতিষ্ঠানে। তখন আমি চিন্তা করেছি যে আমি এই বিদ্যুৎসাহী সদস্য আমি এনাদের মধ্যে থেকে নেওয়ার চেষ্টা করব। তখন আমি আমাদের সাবেক মেয়র, যেহেতু ওনার আব্বা ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, ওনার সাথে আলাপ করেছিলাম। ওনার যেহেতু সার্টিফিকেটের সমস্যার কারণে উনি সদস্য হতে পারবেন না, যার কারণে আমি ওনাকে আমাদের এতিমখানা হেফজখানা আলাদা কমিটি আছে সেই কমিটির সভাপতি বানাইছি। এরপরে মনে করেন আমাদের আর যারা ছিলেন এর মধ্যে আমাদের হাজী ইসমাইল মোল ছিলেন, উনি প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। ওনার ফ্যামিলিতে যেহেতু আমাদের ছাত্র মাওলানা শহীদুল ইসলাম আছেন যোগ্য ছেলে, আমি কিন্তু সেখান থেকে তাকে অভিভাবক সদয় বিদ্যুৎসাহী বানাই। আর বাকি ফ্যামিলির মধ্যে থেকে তেমন একটা কাউকে পাওয়া যায়নি। আমাদের আলামিন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল গফুর ভাই, উনি অভিভাবক সদস্য হওয়ার জন্য আসছিলেন, কিন্তু যেহেতু ওনার ছেলে দাখিল পরীক্ষা দেবে বিধায় উনি আর সদস্য হতে পারছিলেন না। তখন আমি চিন্তা করলাম যে উনি এই মাদ্রাসার মেধাবী ছাত্র, আসলে যারা এখানে পড়ে এই প্রতিষ্ঠানের প্রতি তাদের একটা ভালোবাসা কিন্তু থাকেই, সেই হিসাবে ওনাকে আমি সদস্য করেছিলাম। এখানে কোনো দলীয় কোনো চিন্তা ভাবনা করা হয়নি। সদস্য হিসাবে, সভাপতি হিসাবে আমি রাজ্জাক ভাই বিএনপির গানের সেক্রেটারি, ওনার কাছে আমি গেছিলাম যে ভাই আপনি যে গেছিলেন দলের সেক্রেটারি হিসাবে না, আমি গেছি, উনি একজন শিক্ষক মানুষ, শিক্ষকের দরদ শিক্ষকরাই বোঝে। সেই আঙ্গিকে আমি রাজ্জাক ভাইয়ের সাথে একাধিকবার বৈঠক করেছি। আমার সাথে ছিলেন আমাদের শাহিন স্যার ছিলেন, তারপরে আমাদের শরীফুল ইসলাম ছিল, বগা মাদ্রাসার মোহাম্মদ হাসান শিক্ষক সমিতির সভাপতি আবার,
আমরা এই কয়েকজন রাজ্জাক ভাইয়ের কাছে ধর্ণা মানে একাধিকবার গিয়েছি, বিএনপি সমর্থিত এরা। এবার রাজ্জাক ভাই প্রথমে রাজি হয়, হওয়ার পরবর্তীতে যেহেতু নমিনেশন পেয়ে আসলো শ্রাবণ, তখন রাজ্জাক ভাই ডেকে আমার বললো যে আমি আর সভাপতি হতে চাইনি, আপনি আপনার মতো করে নেন। তখন যেহেতু উনি আমাকে আর কারোর কোনো ডিরেকশন দিলেন না, আমি আপনি একদম ঠিক করে দেন এই কথাও বলছিলাম। তখন বললেন না আমি আর কোনো করবো না, আপনি আপনার মতো করে নেন। তখন আমি আমাদের মাওলানা বুরহানুদ্দিন হুজুর, যেহেতু এখানকার উনি 16 বছরের সফল একজন প্রিন্সিপাল, আবার এখানে ওনার বাসা, আবার উনি এখানকারই ভোটার, উনি 4 নম্বর ওয়ার্ডের ভোটার, সেই হিসাবে আমি ওনাকে সিলেক্ট করেছিলাম। এবং উনি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে মানে সভাপতি হিসাবে উনি হলেন যোগ্য। আর যারা আসতে চায় আপনি হিসাব করে দেখেন দিন, ওনার কাছে তারা তো নস্যি, অর্থাৎ ওনার মাপার মতো থার্মোমিটার তাদের কাছে নাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই নুরুজ্জামান সাহেবের সম্মান রেখেই বলছি, উনি মাঝে একটা দিয়েছেন, ব্রিফিং দিয়েছেন যে আমি নাকি সব দলীয় লোক নিয়ে আসছি। এর মধ্যে দলীয় কয়জন মনে করেন, অভিভাবক বিদ্যুৎ সাহেব সদস্য চলে গেল, এরপরে আসেন অভিভাবক সদস্য, অভিভাবক সদস্যদের মধ্যে ভোট আহ্বান করা হয়েছে। এখন দেখা গেল যে যদি বিএনপির লোকজন ছেলেপিলে এখানে না পড়ে, তাহলে তো তারা অভিভাবক হতে পারবে না। ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে আমাদের আওয়ামী লীগের এক নেতা বললেন কি যে কমিটির সদস্য হবে সব আওয়ামী লীগের। তাহলে আপনারা দেখেন একটু জানা কট্টর কম এরকম লোক দেখে আপনারা বাছাই করেন। তা আমরা বাছাই করে পাইছিলাম মাত্র 4 জন অভিভাবক। তো এরকম খুললে দেখা যাবে বিএনপি হয়তো 20-25 জন, এর বেশি পাওয়া যাবে না অভিভাবক। তো এখন তারা তো এখানে আসেনি, কেউ তাদের সন্তানরা কেউ পড়ে না, এই নুরুজ্জামান সাহেবের 14 গোষ্ঠী থেকেও কোনো মাঝায় পড়েনি, তাহলে তারা সদস্য চাই কি করি? তো সেই হিসাবে যারা আমাদের এই কামিলের মানে আমাদের এই অভিভাবক সদস্যদের 3টি স্তর আছে। কামিলের থেকে একজন, আলিম ফাজিল থেকে একজন, আর ইবতেদায়ী এবং মাধ্যমিক শিক্ষা থেকে একজন হবে। তো কামেলের থেকে সেই হিসাবে আমার মৌলানা ফরিদ ভাই, উনি ওনার ছেলে কামেলে পড়ে, সেই হিসেবে উনি ফর্ম কিনেছেন। ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না এর আগে। উনি তো ফর্ম কিনেছেন ওখান থেকে, মানে মাধ্যমিক শিক্ষা বিচার কাছ থেকে। আমি এইভাবে কারা কিনেছে কি না কিনেছে তো আমার জানার বিষয় না, যেহেতু রেটিং অফিসারের দায়িত্ব। এবার যেদিন বাছাই করার দিন সেদিন দেখলাম যে 4 জন হয়েছে, মানে অভিভাবক সদস্যরা 4 জন কিনেছে। যাই হোক, একজনের আপোষ করে নেওয়া হয়েছিল। আমাদের সাদাত ভাই, ওনার ভাই তৈবুর রহমান বালিকা বিদ্যালয়, উনিও কিনছিলেন, আবার উনিও কিনেছেন। তো ওরা 2 ভাই মিলে কম্প্রোমাইজ করেছে। তাহলে এখানে আমার হাত কোন জায়গায়? এবার আসেন টিয়ারের মধ্যে 3 জন, কামেলের থেকে একজন। তো কামেলের শিক্ষকদেরকে ডেকে বলা হয়েছে, ওরা একজন সেট করে দিয়েছে। আলিম ফাজিল থেকে একজন হবে, তাদেরকে সেট করা হয়েছে। এরা সবাই তো নবীন পেপার কিনেছে। এরপর আসেন দাখিল এবং আলিম স্তর থেকে 2 জন, একজন। তো সেই হিসাবে আমাদের ফরম কিনেছিলেন আমাদের শাহিন কবির, আর আমাদের তৈজ স্যার একটু কেনার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে উনি আর আগন হন। তাহলে এখন যদি ওনারা কিনতেন তাহলে ভোটের মাধ্যমে হয়তো। তাহলে এখানে ব্যক্তিগত আমার কোনো হাত নেই কমিটি করার বিষয়ে। আমি চেষ্টা করেছি সত্যতার সাথে কমিটিটা ইয়ে করার জন্য। আমি আশা করি মানে অন্যান্য বছরের তুলনায় এই বছরের কমিটি হয়েছে অত্যন্ত শক্তিশালী। এরপরে মনে করেন আমি এরপরে প্রথম মিটিং যখন হলো, প্রথম মিটিং হওয়ার পরে সহসভাপতি নির্বাচন করা হয়েছে। সেই নির্বাচনে আমাদের আব্দুল গফুর ভাই নিরঙ্কুশভাবে বিজয় লাভ করে। এরপরে পূর্ণাঙ্গ কমিটি হয়ে যাওয়ার পরে যেসব এজেন্ডা ছিল, আমরা 8 তারিখে 8/2, যেহেতু মাদ্রাসার প্রিন্সিপাল না থাকলে আসলে চলে না, যে কোনো একটা জিনিস একটা সমাধান চাই। এই সমাধানের লক্ষ্যে আমরা 8/2 তারিখে মানে মিটিং ডাকি। সেই মিটিং এর মধ্যে এজেন্ডা ছিল অধ্যক্ষ জনাব ফসিয়া রহমানের পদত্যাগ গ্রহণের ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। এখানে তখন কমিটির সদস্যরা সরাসরি উনি তো পদত্যাগ করেছেন, এই পদত্যাগ পত্র হলে পদত্যাগ পত্র উনার তো তদন্ত করার প্রশ্ন আসে না, যেহেতু পদত্যাগ উনি করেছেন, পদত্যাগ পত্র গ্রহণ করলে কিন্তু হয়ে যায়। কিন্তু কমিটির সিদ্ধান্ত নিল যে আমরা ওনার ব্যাপারে আমরা একটা তদন্ত করে দেখি। এবং তদন্ত করার উদ্দেশ্য কি থাকে? যদি সে ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হয়, নির্দোষ হয়, তাহলে তাকে আবার ফিরিয়ে আনা যাবে। কোন কারণে পদত্যাগ, কেন তার পদত্যাগ করতে বাধ্য করা হলো, কি কারণে? এই যে 5 জন সদস্য কমিটি গঠন করে দিলেন, জনাব মোহাম্মদ আব্দুল গফুর গাজী, আতাউর রহমান, শাহিন কবির, আমিন উদ্দিন, সাদাত হোসেন, এই 5 জন ওনারা আগে তদন্ত করেছেন। তদন্ত করে প্রায় 15 দিন যাবত তদন্ত করে ওনারা একটা তদন্ত রিপোর্ট পেশ করেছেন। এই যে তদন্ত রিপোর্ট।
এই যে তদন্ত রিপোর্ট পেশ করেছেন ঠিকানা। এখন এই তদন্ত রিপোর্টে দেখা যায় তিনি প্রচুর টাকা আত্মসাৎ করেছেন, মানে হিসাব কোনো দিতে পারেননি, যার কারণে এই যে পদত্যাগপত্র। এরপরে ওনারা কমিটি ই করার পরে 12 তারিখের মিটিংয়ে ওনার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এখানে যদি আপনারা শুনতে বলেন তাও আমি পুলিশ নথি বাড়ি কি লেখা হয়েছে। এখন মনে করেন এইভাবে চলে আসছে। এরপরে ওনার বিল করার ব্যাপারে যেহেতু ইতিপূর্বে বিল পেয়েছেন, যেহেতু স্থায়ী বরখাস্ত হয়ে গেছেন, এখন তার বিল করা যায় না, সেই হিসাবে আমরা 12 তারিখে মিটিং হয়েছিল, 12 তারিখ পর্যন্ত ওনার বিল করেছিলাম। 11 তারিখ করার পরে হঠাৎ করে গত মাসের 7 তারিখে আমি জোরের নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে এসে শুনি যে এরকম সভাপতি চেঞ্জ হয়ে গেছে। তাহলে 7 তারিখ সেদিন ছিল বৃহস্পতিবার। শুক্রবার আমি হুজুরের সাথে কথা বললাম যে এখন কি করা যায় অবস্থায়। তো যাই হোক, হুজুর সে মামলা করার জন্য প্রস্তুতি নিলেন। যাক, মামলাও হয়ে গেলে মোটামুটি আমরা ওখান থেকে ওনাদের কমিটিটা স্থগিত করা হয়েছে। এখন এর পরবর্তীতে মনে করেন ওনারা বিভিন্ন ধরনের ভুয়া রেজুলেশন করে বিভিন্ন কায়দায় এই রিপোর্ট ওনারা যে দীর্ঘদিনের রিপোর্ট সময় ব্যয় করে রিপোর্ট পেশ করেন, পরপর এখানে দেওয়া আছে। এরপরে দেখেন ওনার কিছু ভাষারের কিছু ত্রুটি, মানে আপনারা একটু দেখে যান। এই এতিমখানা থেকে 26,476 টাকা উনি এখনো জমা দেননি, ওনার কাছে রয়ে গেছে। তারপরে দেখেন এই ভাউচার গুলো, প্রত্যেকটা ভাউচার এখানে লিখেছে মাল, এখানে কোনো নাম লেখা নেই। মাল ওজন 924 কেজির মতো হবে, দাম হবে না 1,10,000। এখানে উনি নিজে লিখেছেন 50,000। প্রত্যেকটা ভাউচার এরকম। যদি আপনারা দেখেন, এই কাঠ ক্রয় করেছেন ফজিয়া রহমান 18,000 টাকা। রান্নাঘরের গ্রিল আয়তু ভাউচার, রান্নাঘরের গ্রিল 50,000। এগুলো 5ই আগস্টের পরে উনি নিজে এই ভাউচারগুলো তৈরি করেছেন। কাজেই এতগুলো জালিয়াতি থাকার পরে কমিটি কি আর নমনীয় হতে পারে বলে? যদি নমনীয় হয় তাহলে তো সেটা ইনসাফ করা হলো না। সেই হিসেবে কমিটির সিদ্ধান্ত নিলেন যে তাকে মানে স্থায়ী বরখাস্ত করা হলো, তার পদত্যাগপত্র গ্রহণ করা হলো। এবং এ ব্যাপারে এইভাবে চলে আসতেছিল। হঠাৎ করে মনে করেন ওনারা সভাপতি পরিবর্তন করিয়ে, হঠাৎ করে আমি সেখানে ছিলাম না, শুনলাম যে মানে দল বল নিয়ে মব সৃষ্টি করে উনি এসে মাদ্রাসা দখল করেছে। এবং সেটা হলো 8 তারিখ, এই 10 তারিখ। এখন পরবর্তীতে আমরা কোর্টে যাই দেখি যে আসলে উনি মিটিং করেছেন নিজেদের 9 তারিখে। নিজেরা মিটিং করে, মনে করেন মিটিং করার তো একটা নিয়ম আছে, আমাদের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল অনুযায়ী সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব মিটিং ডাকবে। এবং তাও মিটিং ডাকার নিয়ম হলো 1 সপ্তাহ আগে। যদি কোনো জরুরি সমস্যা দেখা যায় তাহলে 24 ঘন্টার আগে মিটিং কল করতে পারেন। আর যদি সদস্য সচিব মিটিং কল না করার জন্য গড়িমসি করে, তাহলে সভাপতি নির্বাহী ক্ষমতা বলে তিনি কমিটি মানে আহ্বান করতে পারেন। এখন এখানে দেখেন আপনারা যে কাগজটা আপনাদের কাছে দেওয়া হয়েছে, ওখানে কিন্তু আমার নামও আছে, আমি তো আর মিটিং ডাকিনি। তাহলে আমি না ডাকলে নিশ্চয় সদস্য সচিব যিনি সভাপতি আসছেন উনি ডেকেছেন, আর উনি এইগুলো জালিয়াতি করেছেন, তাই সেটাই তো প্রমাণ হয়। কারণ ওখানে ফসিয়ার নামের নামও তো নেই। এবং ওখানে ওই ভুয়া রেজুলেটর বলে তাকে এই পদে তারা 10 তারিখে এসে বসে গেছে। এখন আমি আমার কেশবপুর আলিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমাদের মুরব্বীরা এই প্রতিষ্ঠানে অক্লান্ত প্রচেষ্টায় এই কোটি কোটি টাকার সম্পদ, এখানে প্রায় 3 একর 3.5 একর জমি আছে শুধু আমাদের এর মধ্যে। এটা সব মানুষই দিয়েছে, কেশবপুরের মানুষই দিয়েছে। তো এরকম জিনিস তো একজন দুর্নীতিবাজের হাতে তুলে দেওয়া যায় না। কাজে আমি কেশবপুর মানুষের কাছে আহ্বান করব যে ফসিয়ার রহমানের উপযুক্ত মানে নিয়ম অনুযায়ী মানে ব্যবস্থা নেওয়ার জন্য আমি কেশবপুরবাসীর কাছে আহ্বান। স্বাক্ষর জালিয়াতির বিষয়ে আপনার বক্তব্যটা কি? স্বাক্ষর জালিয়াতি তো ওখানে আমার নামও আছে, আমার নামে স্বাক্ষর জালিয়াতি করে। এর বিরুদ্ধে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? এর বিরুদ্ধে তো অবস্থা নেবে যাদের স্বাক্ষর, যারা জাল করেছেন তারাই ব্যবস্থা নেবে, তার আমি তো আর নিতে পারবো না। বাদী হলে তারাই হবেন। যেমন সভাপতি পরিবর্তন করেছিলেন, বাদী হলেন উনি, আমি তো আর হতে পারবো না।
এখন ওনারা যদি মনে করেন যে না যে চলে যাচ্ছে চলে যান, যাক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সদস্য সচিব স্বাক্ষর করলো না, মিটিং হলো, এরকম একটা মিটিং করলো। আর সদস্য সচিব বাদে মিটিং তো হওয়ার কথা না, আইন অনুযায়ী। আমি আগের দিনও বললাম দেশে তো আর আইন অনুযায়ী চলে না, আইন নিজেরা বানায় নিচ্ছে। সদস্য সচিব আপনি যে ভাবেন কোন নিয়ে আপনি ভারপ্রাপ্ত ছিলেন যে আর ভারপ্রাপ্ত ছিলাম। আমি একটু প্রশ্ন করি।